16 বছর ক্ষমতায় থেকেও ভারত থেকে তিস্তার পানি আনতে পারেনি হাসিনা সরকার। কয়েক বছর আগেই তিস্তা সংকট সমাধানে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল চীন। এই দেশে যদি আবার চাঁদাবাজের কোন সংস্কৃতি কেউ চালু করতে চায়, তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোন কোন ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে, সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশ বিষয় দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। 16 বছর ক্ষমতায় থেকেও ভারত থেকে তিস্তার পানি আনতে পারেনি হাসিনা সরকার। কয়েক বছর আগেই তিস্তা সংকট সমাধানে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল চীন। If this is in the interest of the local people, it is in the interest of the Bangladesh people, then probably we will take a more positive attitude toward this project. কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি হাসিনা সরকার। উল্টো গত বছরের জুনে দিল্লি সফরে গিয়ে ভারতকে তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলেন তিনি। হাসিনার এই নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভুগতে হচ্ছে তিস্তা পাড়ের কোটি কোটি মানুষকে। শুষ্ক মৌসুমে খরা আর বর্ষা মৌসুমে বন্যা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে পরোক্ষ যুদ্ধ ঘোষণা করেছে তারা। খরা আর বন্যার কারণে কমছে খাদ্য উৎপাদন, ভুগছে বাংলাদেশের মানুষ। হাসিনার বিদায়ের সাথে সাথে ভারতের প্রতি নতজানু মনোভাবও বিদায় নিয়েছে। ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে চোখে চোখ রেখেই কথা বলছেন। এবার বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ওয়েন জানিয়েছেন, বাংলাদেশ সাড়া দিলে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেন তিস্তা সেচ প্রকল্প। এর ধারাবাহিকতায় প্রণীত হয় তিস্তা মহাপরিকল্পনা। কিন্তু ভারতের আপত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। পাশাপাশি বর্ষা সহ অন্য উৎস থেকে পানি সংরক্ষণ করে রাখার জন্য বাংলাদেশের ভেতরে থাকা তিস্তার ডান পাশের 7টি নদী এবং তিস্তার বাম পাশে 5টি শাখা বা উপনদী, এগুলোকেও খনন করা অত্যন্ত জরুরি। এগুলোকেও খনন করতে হবে আমাদের। এছাড়াও পানির বিকল্প উৎস তৈরি এবং পানি সংরক্ষণের জন্য নদী ও পানি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে জলাধার নির্মাণ এবং পুনরায় শহীদ জিয়ার সেই খাল খনন কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ আমরা। 2016 সালের সমীক্ষা অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে 8,500 কোটি টাকা প্রয়োজন। সে সময় চীন সরকার এই অর্থের সমপরিমাণ $100 কোটি দিতে সম্মত হয়েছিল। আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে ভারত একতরফাভাবে তিস্তার পানি আটকে রাখছে, আবার বর্ষাকালে ধরে রাখা পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না হওয়ায় চীনকে সাথে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই এই সংকটের টেকসই সমাধান। এই পরিকল্পনার 4টি অংশ। এগুলো হলো বন্যা প্রতিরোধ, নদী ভাঙন হ্রাস, কৃষিজমি উদ্ধার এবং নদী কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন। তিস্তা নদীর উপকূলে অবকাঠামো নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রীষ্মকালে পানি সংকট দূর করতে জলাধার তৈরি করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীর গভীরতা 10 মিটার বৃদ্ধি পাবে। ভারত থেকে আর অতিরিক্ত পানি আনতে হবে না। বন্যার পানিও আর গ্রামাঞ্চলকে প্লাবিত করবে না। সারা বছর ধরে নৌ চলাচলের মতো পর্যাপ্ত পানিও থাকবে। একই সাথে নদীর 2 তীরে শহর ও রাস্তাঘাটও নির্মাণ করা হবে। এর মধ্য দিয়ে দূর হবে তিস্তার দুঃখ, আর উত্তরাঞ্চলের 5 কোটি মানুষের ভাগ্যেরও পরিবর্তন ঘটবে।
এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতি কেউ চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে এটার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোনো কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে। আমি গতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যেগুলো শুধুই একটা দুর্ঘটনা? আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি? আমি বললাম কেন, কি মনে হয় আপনার কাছে? বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করে। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু, আগে হেলমেট বাহিনী ছিল, আগে হাতুড়ি লীগ ছিল, এখন রামদা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে, ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। আমিনুল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন ইলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে, আমরা আহত হয়েছি। বিগত 15 বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই, আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন। আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না। মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে। আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই। আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ, আমাদের মধ্যে আইন অঙ্গন, আমাদের মধ্যে সচিবালয়, আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন আমির জামাত যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজেরা আগে আত্মসমর্পণ করে চলে যাব। আমাদের আমিরের জামাতকে একটা স্পর্শ আমরা কাউকে করতে দেব না। আমাদের আমিরের জামাতের কাছে কাউকে আসতে হলে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন, না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতার যেমন সমালোচনা করি, তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন, অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনানায়ক, বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা। বিশ্বাসঘাতকতা করে কোনো সরকার সফল হতে পারে না। আসুন 21 মানে মাথা নত না করা, 21 মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা। বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে, মাথা নত না করে, আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি, আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, আওয়ামী লীগের বিচার করে, ন্যূনতম সংস্কার করে, তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাজি রেখে আপনারা কি রাজি আছেন? আসুন আমাদের 21-এর সেই চেতনা, আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলব। সেই হোক আজকের প্রত্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ